প্রথম যখন এই বাসাটা দেখতে এসেছিলাম, তখনই প্ল্যান করেছিলাম যে এই বাসার বারান্দায় অনেক গাছ লাগাবো। আর ঈশানের বাবার সঙ্গে শেয়ার করেছিলাম যে এই বাসায় উঠেই আমি অনেক গাছ লাগাতে চাই। তো ও বলেছিল যে বাসায় ওঠার পরে তোমার যেটা ভালো লাগে সেটাই করো, কোনো সমস্যা নেই। আর ও কিন্তু আমাকে গাছ লাগানোর ব্যাপারে সবসময় খুব উৎসাহিত করেছে। আর এই ভিডিওটা ছিল গত রাতের। দেখুন রাতে খাওয়া দাওয়ার পরে দু ভাই বোনই একসঙ্গে নাচ শুরু করেছে আর থামতেই চায় না। রাতে মশারি টানানোর পরে ওর বাবা আর আমি দেখছিলাম যে দুজনই একসঙ্গে নাচছে। তো এটা হচ্ছে ওদের একটু দেরিতে ঘুমানোর নতুন একটা সিস্টেম, যে ওরা যদি একটু রাত পর্যন্ত দুই ভাই বোন সময় কাটাতে পারে তাহলে দেরিতে ঘুমোতে হবে। তো বাচ্চারা ইদানিং যেটা হয়েছে রাতে ঘুমোতেই চায় না। অনেকটা বলতে গেলে ওদেরকে জোর করে ঘুম পাড়াতে হয়। আর এই যে রাতের জন্য যা যা রান্না করেছিলাম তাই শেয়ার করেছি। আজকে শুধুমাত্র গরুর মাংস রান্না করেছি। আর এটা আমি সব বাটা মশলা দিয়ে রান্না করেছি। ইভেন ইদানিং যেটা হয়েছে আমি গরম মশলাটাও একসঙ্গে মশলার সাথে দিয়ে বেটে নিচ্ছি। কারণ বাচ্চারা খুব বিরক্ত করে খাবার সময় যদি একটু গোলমরিচ দাঁতের নিচে বাঁধে, কিংবা একটু হচ্ছে গরম মশলার আইটেমগুলো দাঁতের নিচে বাঁধে। তো সেজন্যই আমি রাগ করে সব একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছি। তবে এতে করে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, টেস্টটা অনেক ভালো হয়। আমি যেটা করি সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেখে দেই। আর হাতে যদি সময় কম থাকে তাহলে একবারেই চুলায় বসিয়ে দেই। তো আজকে হাতে সময় কম ছিল, একবারে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। প্রথম ২০ মিনিটের মতো এটাকে ভালোভাবে কষিয়ে নেই। তারপরেই হচ্ছে পানি অ্যাড করে এটাকে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে সিদ্ধটা বসিয়ে দেই। আর এভাবে রান্না করলে আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়। আর একটু বেশি সময় নিয়ে কষানোর কারণে টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। একেবারে হাঁড়িতে রান্নার মতোই টেস্ট হয়। পরিচিত অনেককে রান্না করতে দেখেছি যে একবারে সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিতে। তবে ওভাবে রান্না করে আমি কখনোই খেতে পারিনি। আর ওভাবে রান্না করার কথা চিন্তাও করতে পারি না। একটু কষিয়ে না নিলে যেকোনো খাবার খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। আর আমি তো সবসময় যেভাবে রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। মাঝে মাঝে ভাবি এই শহরটার ওপরে আমাদের আসলে অনেক স্মৃতি। আর বিশেষ করে এই বাসাটাতে তো ঈশান ইশরার একেবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত কেটেছে। এই বাসার প্রত্যেকটা রুমে এবং প্রত্যেকটা জায়গাতে ওদের ছোটবেলার অনেক স্মৃতি মিশে আছে। তাই যখন চিন্তা করছি বাসাটা চেঞ্জ করতে হবে তখনই খুব খারাপ লাগছে। কেমন যেন একটা মায়া হয়ে গেছে। আসলে অনেক দিন কোথাও থাকলে বোধহয় এরকমই হয়। শুধু এই বাসাটা না, বলতে গেলে এই শহরটার উপরই একটা অন্যরকম মায়া কাজ করে। যতই আমরা বলি পলিউটেড শহর কিংবা ক্রাউডেড শহর, কিন্তু তারপরও কিন্তু এই শহরটার উপর অন্যরকম মায়া হয়ে গেছে। কারণ আমরা অনেক বছর ধরে এখানে আছি। বলতে গেলে একেবারে ভার্সিটি কোচিং থেকে শুরু করে তারপরে হচ্ছে ভার্সিটিতে ভর্তি হওয়া, এখানে পড়াশোনা শেষ করা, তারপরে হচ্ছে জব লাইফে ঢোকা, সব কিছুই এই শহরটাকে কেন্দ্র করে। বাচ্চাদের জন্মও এখানে হয়েছে। তো এজন্য আসলে অনেক মায়া হয়ে গেছে। মনে হয় একটা জায়গাতে দীর্ঘদিন থাকলে অনেক মায়া হয়ে যায়, সেখানে আর ছেড়ে যেতে ইচ্ছে করে না। এজন্য কখনো যদি এই শহরটা ছাড়তে হয় তাহলে খুব মিস করব। এই বাসাটাকেও যেমন মনে পড়বে, শহরটাকেও তেমন মনে পড়বে। যেহেতু আমরা এখানকার স্থায়ী না, তাই আগে থেকেই জানতাম যে একসময় না একসময় হয়তো এই শহরটা আমাদেরকে ছাড়তে হবে। ছোটবেলায় এলাকাতে যতদিন থেকেছি ততদিন খোলামেলা একটা হেলদি ওয়েদারে থাকতে পেরেছি। তা আমার সবসময় একটা শঙ্কা ছিল যে এখানে আটকা থাকলে হয়তো বাচ্চাদেরকে নিয়ে সেই পরিবেশটা দিতে পারবো না। তাই একসময় না একসময় ওদেরকে একটু ভালো পরিবেশে নিয়ে যাবার জন্য হলেও হয়তো এই শহরটা ছেড়ে যেতে হবে। তাই একসময় না একসময় ওদেরকে একটু ভালো পরিবেশে নিয়ে যাবার জন্য হলেও হয়তো এই শহরটা ছেড়ে যেতে হবে। ঈশান বাবু যখন টিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেখে তখন আমাকে কোশ্চেন করে যে আম্মা আমার স্কুলে বড় মাঠ নেই কেন? আসলে বাসার আশেপাশে কিংবা এই এলাকাতে আশেপাশে যতগুলো স্কুল আছে দেখেছি যে বড় মাঠ আছে, এরকম স্কুলগুলো খুব রেয়ার। যেরকম আমরা ছোটবেলায় পেয়েছি, যাও ২-৪টা স্কুলে বড় মাঠ আছে সেগুলো সব দেখা গেছে আমাদের বাসা থেকে অনেক দূরে। আর ওরা যেহেতু এখনো অনেক ছোট তাই ওদেরকে নিয়ে ওভাবে মুভ করাও হয়নি।
প্রথম স্কুল দেখে বাসার আশেপাশের স্কুলেই ওদেরকে দিয়েছি যে এখানে ওদের পড়াশোনার হাতে খড়িটা হোক, তারপরেই হচ্ছে চেঞ্জ করে দেওয়া যাবে। ওদিকে আমাদের এলাকাতে যে স্কুলগুলো দেখেছি সেগুলোর প্রায় 80% ছোটোখাটো একটা মাঠ হলেও আছে, যেটা কিনা এখানকার কিন্ডারগার্টেন স্কুলগুলোতে একেবারেই নেই। স্কুলে অথবা বাইরে যেহেতু খেলাধুলা ওরা করতে পারছে না, তাই বাসায় টুকটাক এন্টারটেইনমেন্ট, এই যে ইউটিউব দেখে নাচ করা, খেলা করা, এগুলো ছাড়া ওদের আসলে কিছুই করার নাই। তারপরও আলহামদুলিল্লাহ যে দুই ভাই বোন দেখেই ওরা কিন্তু ওদের সময়টা বেশ ভালোভাবে পার করতে পারছে। তারপরও মাঝে মধ্যে বোর হয়ে যায় আর এসে বলে যে আম্মা এখন কি করব, এখন আর কিছুই ভালো লাগছে না, একটু বাইরে নিয়ে চলো। তো যদি দিনের বেলা হয় তাহলে আমি ওদেরকে নিয়ে একটু বের হওয়ার চেষ্টা করি। বাসা থেকে আর কোথায় যাব, আশেপাশে যাওয়ার মতো হয় সুপার শপে যেতে হয়, না হলে বাজারে যেতে হয়। তো এইসব জায়গায় যাওয়ার সময় ওদেরকে আমি নিয়ে যাই। আরও বেশ কিছুদিন আগে থেকে ওদেরকে বাইরে নেওয়া শুরু করেছি। কোভিডের পর থেকে একটু একটু করে ওদের দুই ভাই বোনকে নিয়ে বের হই। আর দুজনকে একসাথে বাইরে নিয়ে যাওয়া ঝামেলা, ওদের বাবা যদি বাসায় না থাকে। এখন যেটা করি, ওদের বাবা যেদিন বাসায় থাকে সেদিন দেখা যায় একজনকে রেখে যাই আর একজনকে সাথে নিয়ে যাই। আর যখন একসঙ্গে সবাই বের হই তখন তো বাচ্চারা অনেক খুশি হয়। তরকারিতে আলু দিচ্ছি, বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে। আগে তো একটা সময় ছিল গরুর মাংসটা শুধু হচ্ছে ভুনা ভুনা করে রান্না করতাম, তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে রান্না করতে হয়। আর প্রেসার কুকারে যখন আমি আলু দেই তখন দেখা যায় যে খোসাগুলো একটু রেখে দেই। এভাবে করে খোসা রেখে ভালো করে পরিষ্কার করে নেই। না হলে দেখা যায় যে একটু হুইসেল যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আলুগুলো ভেঙে যায়। আবার এটা যখন নামাতে যায় তখনও ভেঙে যায়। তো এজন্যই হচ্ছে একটু খোসাসহ দিয়ে দেই। আলু দেওয়ার পর মাংসের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে হুইসেল দিয়ে নিচ্ছি 12টার মতো। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।